এই একটা মশলা দিয়ে সব রকমের রান্না করা যায়। আর আমার বাসায় আমি এই মশলাটা সব সময় রেডি করে রাখি। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও আজকে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ভিডিওর শুরুতেই দেখেছেন আমি কিছু আস্ত মশলা এগুলো গুঁড়ো করে নেব। এখানে ছিল কিছু দারচিনি, লং, এলাচি, স্টার এনিস, জায়ফল, জয়ত্রী। তো এগুলো সবগুলো মিলিয়ে আমি গুঁড়ো করে তারপরে রেখে দেব। তো মশলাগুলো সব একসাথে মিলে গুঁড়ো করে রেখে দিলে যেটা হয়, আপনার বিরিয়ানি, তেহারি বা এ ধরনের যে কোনো রান্না, গরুর গোশ, মুরগি রান্না করলে একটা মশলা দিয়েই সব কিছু করা যায়। তো এখানে আমি দারচিনিটাকে হালকা একটু টেলে নিয়েছি, এটা ব্লেন্ডারে গুঁড়া করার সুবিধার জন্য, আর এতে করে একটা সুন্দর গ্রানও আসবে। আর বাকি মশলাগুলি আমি টালা ছাড়াই গুঁড়া করে নিয়েছি। এরপরে আমি 250 গ্রাম জিরা ব্লেন্ডারে গুঁড়া করে তারপরে জারে রেখে দিয়েছি। তো সময় স্বল্পতার কারণে বা ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তাই আমি ব্লেন্ডারে গুঁড়া করার ভিডিওটুকু স্কিপ করে গেছি। আর এখানে আমি 1 কেজি রসুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি 1 কেজি আদা। তো এগুলো আমি ব্লেন্ড করে তারপরে রেখে দেব বক্সে। যেহেতু রোজার মাসে রান্নাবান্না একটু বেশি হয়, আর রান্নাবান্না বেশি হলে তো মশলাও বেশি লাগবে। আর তাছাড়া রোজার মাসে আমাদের ঘরের গৃহিণীদের কাজও একটু বেশি থাকে। তো রোজার মাসের এই কাজগুলো সহজ করার জন্যই অগ্রিম কিছু প্রিপারেশান নেওয়া আর কি, যাতে আমাদের রোজার মাসে সময়টা বাঁচে, যাতে আমরা ঘরের কাজ করে নামাজ কালাম করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। এই জন্যই এই প্রিপারেশন নেওয়া আর কি। তো আমি এই যে কথা বলতে বলতে আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি। তো এগুলো ব্লেন্ড করা আসলে কিছুই দেখানোর নেই, কারণ আমাদের এখন প্রত্যেকের ঘরেই একটা ব্লেন্ডার থাকে। গ্রাম কিংবা শহরে আমরা এখন আর কি ওই শিল্পাটা ইউজ করি না। আদা রসুন কিভাবে ব্লেন্ড করতে হয় এটা আমরা মোটামুটি সবাই জানি। তো এখানে আমার যে মশলার বক্সটা, এই বড় বক্সটার মধ্যে ছোট 7টা বাটি আছে। এই 7টা বাটির মধ্যে আমি কয়েকটাতে আদা রাখবো আর কয়েকটাতে রসুন রাখবো, কারণ এই বাটিগুলোর মধ্যে আদা রসুন রাখলে আমার ইউজ করতে সুবিধা হয়। আমার কাছে মনে হয় যেন সুবিধাই লাগে, কারণ এই বাটিগুলো ছোট হওয়ার কারণে অনেক আগে নামিয়ে রাখতে হয় না। রান্নার কিছুক্ষণ আগে বের করে রাখলেই খুব দ্রুতই বরফ ছেড়ে যায়। আবার হঠাৎ করে কোনো মশলার প্রয়োজন হলে, হঠাৎ করে কোনো রান্নার প্রয়োজন হলে একটা বাটি নামিয়ে পানিতে ভিজিয়ে রাখলেই খুব দ্রুত বরফ ছেড়ে যায়। আর এই জন্যে আমি এই বাটিগুলোর মধ্যে বেশিরভাগ সময়ই মশলা রাখি। তো বাটিগুলোর মধ্যে রাখার পরে যে বাড়তি আদা বাটা, রসুন বাটা, সেগুলো আমি একটা বড় বক্সে রেখে দিচ্ছি। তো আমরা যদি রোজার আগেই এভাবে কিছু বাড়তি মশলা করে রাখি, তাহলে রোজার মাসে আমাদের আর বাড়তি ঝামেলা হয় না। আর এই মশলাগুলো যদি রেডি করা থাকে তাহলে রান্না বান্না অনেক ইজি হয়ে যায়, আর সময়টাও অনেক বেঁচে যায়। আর এখানে আমি কিছু ছোলা এবং ডাল গরম পানি দিয়ে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে ডালটা আমি 2 রকমের ডাল নিয়েছি, খেসার ডাল এবং মসুর ডাল নিয়ে আমি ভিজিয়ে রেখে ধুয়ে এই ছোলাটা এখন আমি সিদ্ধ করে নিয়ে এসেছি। সাথে সাথে কিছু আলু টুকরো করে দিয়েছি। আর ছোলাটা সিদ্ধর সময় আমি হালকা লবণ দিয়েছি এবং হালকা একটু হলুদ দিয়েছি। এই হলুদ দেওয়ার কারণে ছোলাটা কালো হয়ে যায় না। অনেক সময় ছোলা সিদ্ধ করলে ছোলাটা কালো হয়ে যায়। আর এখন যেহেতু নতুন আলুর একটা কষ আছে, তো নতুন আলু আর ছোলা একসাথে দিয়ে সিদ্ধ করলে কালো হয়ে যায়। তো এই জন্যে আমি ছোলা সিদ্ধর সময় হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর আপনারা হয়তো দেখতেই পেরেছেন আমার ছোলাগুলো একদমই কালো হয়ে যায় না। আর এখন আমি ছোলাগুলো ছোট ছোট বক্সে রেখে দেব, এগুলো ডিপ ফ্রিজে আমি রেখে দেব। আর আমি ছোলাটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করেছি, এই জন্য খুব ভালো সিদ্ধ হয়েছে। আর এখন আমি ডালটাও ব্লেন্ড করে নিয়েছি। তো ডালটা যখন আপনারা ব্লেন্ড করবেন তখন একদম পানি ছাড়া ব্লেন্ড করার চেষ্টা করবেন। পানি দিয়ে ডাল ব্লেন্ড করলে পেঁয়াজুটা ভালো হয় না, মুসমুসে হয় না।
তো যে ডাল বাটাটা দেখে হয়তো বুঝতে পেরেছেন, আমি একবারে হাত দিয়ে খুব ভালোভাবে সেঁকে সেঁকে ডালটা ব্লেন্ড করে নিয়েছি, আর একবারে মিহি করে ফেলিনি, একটু দানা দানা রেখেছি। আর আমি এখানে 2 রকমের ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডাল এবং খেসারির ডাল। আমার কাছে মনে হয় এই 2টা ডাল একসাথে মিলিয়ে যদি পেঁয়াজু বানানো হয় তাহলে পেঁয়াজুর টেস্ট অনেক ভালো আসে। তো আমি সব সময়ই এটাই করি, দুটো ডাল মিলিয়ে একসাথে করে সমান সমান করে নিয়ে তারপরে আমি পেঁয়াজু বানাই। আর আমার বাসার সবাই আমার এই ডালের পেঁয়াজুটা খুবই পছন্দ করে। আমার ছেলেমেয়েরা এবং আমার হাজব্যান্ড বাইরের পেঁয়াজু একদমই পছন্দ করে না। আর আমার হাজব্যান্ড তো পেঁয়াজুটা এতই পছন্দ করেন যে ইফতারের টেবিলে প্রতিদিনই ওনার জন্য এই পেঁয়াজুটা রাখতেই হবে। এখন আমি এই বক্সগুলোকে ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। আর এগুলো দিয়ে আমি যখন পেঁয়াজু বানাবো ঠিক 2 থেকে 3 ঘন্টা আগে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে রাখবো। এছাড়াও আমি আরও রোজার প্রস্তুতি হিসাবে আমার প্রিভিয়াস কিছু ভিডিওতে সহজভাবে কিছু ইফতার বানিয়ে ফ্রোজেন করে রেখেছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর এখানে আমি আমার রোজার মাসের জন্য বেসনটা রেডি করে নিচ্ছি। এখন যদি আমি বেসনটা রেডি করে নেই তাহলে রোজার মাসে যখন বিকেলে ইফতার বানাবো তাড়াহুড়া করতে হবে না, সব কিছু মিশিয়ে আমি এখন রেখে দেব এই বেসনের মিশ্রণটা। এখানে আমি 1 কেজি বেসন নিয়েছি, আর 1 কেজি বেসনের জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের চেয়ে কিছুটা কম চিকেন তান্দুরি মশলা, হাফ টেবিল চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, আর দিয়েছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া। তো এখানে আমি চিকেন তান্দুরি মশলাটা আমার ঘরে ছিল তাই আমি দিয়েছি, আপনারা এখানে ম্যাগি স্বাদে ম্যাজিকের যে মশলাটা পাওয়া যায় প্যাকেট ওইটা দিবেন, নতুবা চাট মশলা দিলেই চলবে। আমি এখানে লবণটা আর বেকিং পাউডারটা এখন দেই না, লবণ এবং বেকিং পাউডারটা আমি ব্যাটার রেডি করার সময় দেব, কারণ বেকিং পাউডারটা আগে থেকে দিলে এর কার্যকারিতা অনেক সময় কমে যায়, তাই আমি বেকিং পাউডারটা যখন ব্যাটারটা রেডি করব তখন দিব। তো আমি সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে জারে ভরে নিচ্ছি। তো এটা অবশ্যই এয়ারটাইট জার হতে হবে যাতে বাতাস না ঢুকে, বাতাস যদি ঢুকে বেসনে তাহলে বেসনটা দলা বেঁধে যাবে, নষ্ট হয়ে যাবে দ্রুত। তাই একটা এয়ারটাইট বক্সেই বা এয়ারটাইট জারেই এই বেসনটা রাখার চেষ্টা করবেন। রোজার মাসে যেহেতু ভাজা পোড়াটা বেশি খাওয়া হয়, আর ভাজা পোড়া খেলে তো টমেটো সস লাগবেই, একটা সস তো থাকতেই হবে, আর বিশেষ করে আমার বাসায় সব সময় টমেটো সস লাগে। আর এখন যেহেতু টমেটোর দাম কম তাই আমি বাসায় টমেটো সসটা বানিয়ে নেই। তো আজকে যেহেতু আমি রমজান মাসের প্রস্তুতির কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো এই জন্য ভাবলাম যে টমেটো সসের রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো টমেটো সস বানাতে হলে প্রথমে যেটা করতে হবে, খুব ভালো পাকা এবং টক টমেটো নিলে ভালো হয় সসটা। এরপর আমি যেটা করেছি, টমেটোটা কেটে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, সেটা হয়তো আপনারা স্ক্রিনে দেখেই বুঝেছেন। সিদ্ধ করে নিয়ে এখন আমি একটা স্ট্রেনারে করে চেলে নিচ্ছি। এটা আমি স্ট্রেনারে করে চেলে নিচ্ছি, আপনারা চাইলে পাতলা কোনো সুতি কাপড়ও চেলে নিতে পারেন। আর এই যে অবশিষ্ট যে অংশ বিচিগুলো এগুলো আমি ফেলে দেব, এগুলো থাকলে সসটা ভালো হবে না। আর সসটা বানানোর জন্য আমি এখানে তেঁতুলের টক নিয়েছি, এখন আমি এই টকটাকে একটু ছেঁকে নিচ্ছি। তেঁতুলের এই টকটা ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, তেঁতুলের এই টকটা ছেঁকে নিলে সসটা ভালো হবে, সসটা স্মুথ হবে। এখন আমি এই টকটার মধ্যেই মিশিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি 1.5 কেজি টমেটো সসের জন্য 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এখানে তেঁতুলের টকটা আমি দিয়েছি, এতে করে সসটা ভালো হবে, সসের টেস্টটা ভালো হবে। আপনারা চাইলে তেঁতুলের টকটা না দিলেও চলবে, তবে তেঁতুলের টকটা দিলে সসের টেস্টটা অনেক ভালো আসে। এখন আমি চুলায় সসটা রান্না করে রেডি করে নেব। তো প্রথমে আমি দিয়েছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে দিলাম আমি হাফ কাপ পরিমাণ চিনি। লবণটা আপনারা আপনাদের টেস্ট বুঝে দিবেন এবং ঝালটাও আপনারা টেস্ট বুঝে দিবেন। আমি 1 টেবিল চামচ পরিমাণ
মরিচের গুঁড়া দিয়েছি। এতে করে আমার ঝালটা একটু মোটামুটি ভালোই হয়েছে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে বা ছোট ছেলে মেয়ে আছে তারা ঝালটা একটু পরিমাণে আরেকটু কম দিবেন। আর হাফ কাপ চিনি আমার এখানে একদম টেস্ট ঠিক ছিল। আর এখন আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিয়েছি। আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি যখন দিয়েছি তখন চুলাটা অফ করে তারপর আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে খুব দ্রুত নেড়েছি। এরপর আমি আবার চুলাটা জ্বালিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার। এই ভিনেগারটা দিয়ে আমি খুব একটা বেশি রান্না করিনি। তো এই তো আমার সসটা রেডি হয়ে গেছে। আর এর কালার এবং টেক্সচারটা আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি। তো যেতে যেতে বলছি, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এই কাজটি যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সসটাকে আমি কাঁচের জারে রেখে দিচ্ছি। আচার বা সস এই ধরনের খাবারগুলো কাঁচের জারে রাখলে অনেক দিন ভালো থাকে। তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।